এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। অপরাধীদের শনাক্ত করে দ্রুত বিচারের মুখোমুখি করা হবে। বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এমন অপরাধে বিনা শাস্তিতে কেউ পার পাবে না বলে জানায় প্রেস উইং। গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার থেকে বঞ্চিত করা মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। সেনাবাহিনী ও পুলিশকে তাৎক্ষণিক ভূমিকার জন্য ধন্যবাদ জানানো হয়। নিজের মত অন্যের ওপর চাপিয়ে দিয়ে রাজনীতিতে জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব হবে না বলে মত বিএনপি নেতাদের। জামাত নেতারা বলেছেন, ২৪-এর ঐক্য নষ্ট হলে সবকিছুই হারিয়ে যাবে। আর ঐক্যের নামে আওয়ামী লীগকে পুনর্বাসন না করার দাবি বিশিষ্টজনদের। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। জুলাই অভ্যুত্থানকে ধারণ করে যাত্রা শুরু করল অনলাইন নিউজ পোর্টাল বাংলা এডিশন, যেখানে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। শুরুতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলা এডিশনের চেয়ারম্যান প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এবং নিউজ পোর্টালটির উপদেষ্টা পিনাকি ভট্টাচার্য ও কনক সারোয়ার। সত্যি কথা বলি, বাংলাদেশের গণমাধ্যমের উপরে এখনো চাপ আছে। বাংলাদেশের রাজনৈতিক দলকে অনুরোধ করব, আমরা তিনজন যেইভাবে ঐক্যটা করেছি সেইভাবে বাংলাদেশে একটা রাজনৈতিক ঐক্য সম্ভব কিনা সেটা আপনারা ভেবে। বাংলা এডিশনের কাছে নিজেদের প্রত্যাশা ও সাফল্য কামনা করেন বিশিষ্টজনেরা। আবেগে তাড়িত হবেন না, বাস্তবে বিশ্বাস করেন এবং সেটাই প্রকাশ করেন। যারা ইতিহাসের বিরুদ্ধে যায় তাদেরকেও চিহ্নিত করতে হবে এবং কঠোর ভাষায় সেই কথাটিও বলতে হবে। দেশ এবং জাতি গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে এই মিডিয়া। দেশ এবং জনগণের জন্য, জনগণের কথা বলবে, জনগণের জন্য, দেশের জন্য উন্নয়নে কাজ করবে। রাজনীতিতে ভিন্ন মতের প্রতি সম্মান ও সহাবস্থান খুবই জরুরি বলে মনে করেন অনুষ্ঠানে যোগ দেয়া রাজনৈতিক দলের নেতারা। আমাদের এই যে অনৈক্য যে সৃষ্টি হচ্ছে, ওই জায়গাটাই কিন্তু অনৈক্য সৃষ্টি করছে। কারণ আমি আমার মতটা একজনের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা যদি করা হয়, জাতীয় ঐক্য কোনোদিনও হবে না। ভারতীয় প্রভাবের বিরুদ্ধে ইত্যাদি ইত্যাদিতে যত কথাই বলি না কেন, আমাদের যদি এই শক্তিশালী জাতীয় ঐক্য না থাকে তাহলে কোনো কিছুই কাজে লাগবে না। আওয়ামী লীগের পুনর্বাসন রোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিশিষ্টজনদের। যে শক্তিকে আমরা পরাজিত করেছি, নির্বাচনের নামে তাদেরকে আবার পুনর্বাসিত করবার চেষ্টা করেছি। পরে জুলাই আন্দোলনে আহত এবং শহীদ পরিবারের সদস্যদের সাথে নিয়ে উদ্বোধন করা হয় নিউজ পোর্টাল বাংলা এডিশনের। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পশ্চিম করা ভারতের নাগরিকদের সেদেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, সীমান্ত হত্যার প্রতিবাদে সরকার নমনীয় নয়, বরং জড়িতদের বিচারের তাগিদ দেওয়া হচ্ছে দিল্লিকে। বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে উপদেষ্টা জানান, মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের আইনি সহায়তা দেবে সরকার। এছাড়াও পাল্টা শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলমান বলে জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের মাসব্যাপী ফটোগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এরপর পুশ ইন, সীমান্ত হত্যা সহ নানা ইস্যুতে কথা বলেন তিনি। জানান, বাংলাদেশের সঙ্গে সমঝোতা মানছে না ভারত। অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া না মেনে পুশ ইন করছে বিএসএফ। খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছে। ভারতীয় যারা আছে তারা অবশ্যই ভারতে ফেরত যাবে, তাতে কোনো সন্দেহ নেই। হয়তো প্রসেস করতে 2-4 দিন সময় লাগতে পারে, সেটা হলো অন্য বিষয়। মোটেই নমনীয় নয় আমরা ব্যাপার। আমরা স্পষ্টভাবেই বলছি যে জাস্ট ওই কেউ একজন আইন ভঙ্গ করছে মানে তাকে গুলি করে মেরে ফেলার অধিকার কোনো সীমান্তরক্ষী বাহিনীর নেই। এটা বেআইনি এবং আমরা এটার বিচারও দাবি করেছি। যারা এই কাজটা করছে তাদেরকে যেন ভারতীয় আইনে বিচার করা হয় যে এই হত্যাকাণ্ডের জন্য। এটা আমাদের অবস্থান এখনো এক্স্যাক্টলি এটাই আছে এবং আমরা নিয়মিত কিন্তু আমাদের প্রতিবাদ বহাল রেখেছি। মালয়েশিয়া সফর প্রসঙ্গে উপদেষ্টা বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের জিরো টলারেন্সের কথা জানানো হয়েছে। এক্ষেত্রে দু দেশ এক হয়ে কাজ করবে বলেও জানান তৌহিদ হোসেন। তাদের বিরুদ্ধে যদি প্রমাণিত হয়ে পড়া তাহলে 2 থেকে 7 বছরের জেল হতে পারে, আর যদি খালাস হয় তাহলে তো হবে। আইনি সহায়তার ব্যবস্থা করা হয়নি, এটাও বিবেচনাধীন আছে। এরপরেও কিন্তু আরও 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে।
একই ধরনের অভিযোগ, এবং আরও কিছু অ্যারেস্ট হবে এই ইন্ডিকেশন আমাদেরকে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ নিয়ে এখনো আলোচনা চলমান জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দু দেশের সরকার চাইলেই নন ডিসক্লোজ চুক্তি করতে পারে। এই নিয়ে কোনো কমেন্ট করে অথবা আমি যেহেতু সরকারের মানুষ সরকারের পক্ষ থেকে আমি কোনো বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতে চাই না। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোনো চাপে নয়, বরং বিভ্রান্তি এড়াতেই ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়েছে নির্বাচন কমিশন। প্রতীকটি শিডিউলে রাখলেও এটি কেউ ব্যবহার করতে পারবে না বলে জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বুধবার ইসি ভবনে এসব কথা বলেন তিনি। রাষ্ট্রবিরোধী কার্যকলাপের জন্য জাতীয় নাগরিক পার্টির দাবির মুখে গেল 12 মে আওয়ামী লীগ এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। এরপরই দলটির নিবন্ধন স্থগিতের ঘোষণা দেয় নির্বাচন কমিশন। নিবন্ধন স্থগিত করলেও ওয়েবসাইটে আওয়ামী লীগের নাম ও প্রতীক রেখে দেয় ইসি। বুধবার সেই প্রতীক ও দলটির নিবন্ধনের তারিখ সরিয়ে নেওয়া হয়। কমিশনের দাবি, বিভ্রান্তি এড়াতেই এই সিদ্ধান্ত। নৌকা প্রতীক নিয়ে একটা মোটামুটিভাবে দ্বিধাদ্বন্দ্ব আছে কি নেই বা কোথায় কিভাবে হয়, এই জিনিসটা বিভ্রান্তি যদি না থাকে বা এ ধরনের কোনো রকমের কনফিউশন যদি না থাকে, সেই জিনিসটাকে এলিমিনেট করার জন্য যেহেতু স্থগিত আদেশের আওতায় বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধনটা এখন আছে, সেই জন্য আমরা মনে করেছি যে কমিশন মনে করেছে যে এটাকে সরিয়ে রাখা, এর বাইরে আর এর কোনো কারণ নাই। কোনো চাপে প্রতীকটি সরানো হয়নি দাবি করে আক্তার আহমেদ আরও বলেন, নৌকা মার্কা কেউ ব্যবহার করতে পারবে না। কারোর কোনো চাপ বা কোনো কিছু নাই, এটা বিভিন্ন জায়গা থেকে জিজ্ঞাসা করা হচ্ছে। সেই জন্যে শোনেন, মূল জায়গাটা কোনটা? মূল জায়গাটা হচ্ছে যে গেজেট, সে গেজেটে তো এটা বহাল আছে। হ্যাঁ, শিডিউলে নৌকা থাকবে, কিন্তু সেটা নৌকাটা ব্যবহার সংরক্ষিত থাকবে বা এইটা আর কেউ ব্যবহার করতে পারবে না। এর আগে নৌকা মার্কাকে শিডিউলে রেখে আইন মন্ত্রণালয়ে চিঠি দেয় ইসি। এর সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 8 দিন পর পানি নামায় বানভাসী মানুষের মধ্যে স্বস্তি ফিরলেও কমেনি ভোগান্তি। স্থানীয়দের অভিযোগ, টেকসই বাঁধ নির্মাণ না হওয়ায় বারবার ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। জেলা প্রশাসন বলছে, ফেনীতে এবারের বন্যায় 146 কোটি 43 লাখ টাকার ক্ষতি হয়েছে। ফেনীর উত্তরে সীমান্ত ঘেঁষা 3 উপজেলা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার বুক চিরে বয়ে গেছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদী। বন্যা নিয়ন্ত্রণে নদী তীরবর্তী এলাকায় 2004 সালে বাঁধ নির্মাণ শুরু হয়, শেষ হয় 2011 সালে। 122 কিলোমিটার মাটির বাঁধ তৈরিতে ব্যয় হয় 137 কোটি টাকা। কিন্তু অবকাঠামো দুর্বল হওয়ায় বাঁধের বিভিন্ন স্থানে দেখা দেয় ভাঙন। বন্যার পানি ঢুকে তলিয়ে যায় বসতবাড়ি, ফসলি জমি, আঞ্চলিক ও গ্রামীণ সড়ক, ভেসে যায় মাছের ঘের। প্রতি বছরই এমন দুর্ভোগে পড়েন লাখো মানুষ। জিনিসপত্র কিনি, গদ্দুয়ার করি, আবার এগুলা 1 বছর পর পর আমাদেরকে ভাঙতে হয়, আবার এগুলো আমাদেরকে সংস্কার করতে হয়। জ্বালা, পশকেতি, মুরগি, গরুর খামার, এটা আমাদেরকে তলিয়ে নিয়ে গেছে এই বাঁধের কারণে। বাঁধ নির্মাণ কাজে ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের কিছু কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ স্থানীয়দের। সেনাবাহিনীর তত্ত্বাবধানে টেকসই বাঁধ চান তারা। যাতে সেনাবাহিনীর মাধ্যমে কাজগুলো করানো হলে বাঁধটা টেকসই হবে এবং কি আমরা এই 2 পাড়ের মানুষ স্বস্তিতে থাকতে পারে। 7,000 না 70,000 কোটি টাকা যদি দিয়ে, আমার মনে হয় না যে এটা আপনার প্রপার কাজ হবে। এটা সিন্ডিকেটে পানি উন্নয়ন বোর্ড আর ঠিকাদাররা এরা মোটামুটি এরা বাগবাড়া করে খাই ফেলবে। বাঁধ নির্মাণে দেরি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে স্বীকার করে দ্রুত কাজ করার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বড় প্রকল্প বাস্তবায়ন করে এখানকার মানুষকে বন্যার থেকে মুক্তি না দিতে পারছে, ততক্ষণ তো আমাদের প্রতি জনগণের একটা সংক্ষুব্ধ তারা থাকবে আর কি। আমাদের কারোর কোনো ব্যক্তিগত দায় নাই, আমরা সবাই সরকারের পক্ষ হয়ে কাজ করছি মানুষকে সেবা দেওয়ার জন্য। এবারের বন্যায় প্লাবিত হয় 137টি গ্রাম, পানিবন্দী হয়ে পড়েন 1.5 লাখ মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাষ্ট্রের গোপন দলিল প্রকাশ করায় দ্বিতীয় সচিব মুকিতুল হাসানকে বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বুধবার বিকেলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এই সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে সই করেছেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান আব্দুর রহমান খান। আদেশে বলা হয়, রাষ্ট্রের অত্যন্ত গোপন দলিল প্রকাশ করে চাকরি শৃঙ্খলা পরিপন্থী আচরণ করায় দ্বিতীয় সচিব মুকিতুল হাসানের বিরুদ্ধে তদন্ত করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে অন্য এক সিদ্ধান্তে বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় আরও 7 এনবিআর কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে মোট 21 জনকে বরখাস্ত করা হলো। বুধবার এনবিআরের দ্বিতীয় সচিব উম্মে আইমান কাশ্মীর সই করা আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
প্রতি বছর জুনে রাজস্ব আদায় তুলনামূলক বেশি হলেও গত জুনে আদায় কমেছে প্রায় 10,000 কোটি টাকা। এনবিআর কর্মকর্তারা বলছেন, মে জুনে কর্মবিরতি ও শাটডাউন কর্মসূচি পালনের কারণে কমেছে রাজস্ব আয়। এদিকে এসব কর্মসূচির ফলে অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে 9 সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। সাধারণত অর্থবছরের শেষ মাস জুনে অন্য যে কোনো মাসের চেয়ে বেশি রাজস্ব আদায় হয়, তবে লক্ষ্যমাত্রার চেয়ে গত 24-25 অর্থবছরে অনেক কম রাজস্ব আদায় করেছে এনবিআর। রাজস্ব আদায় কম হওয়ার এই ধারাবাহিকতা অব্যাহত ছিল গত অর্থবছরের শেষ মাস জুনেও। এই মাসে রাজস্ব আদায় হয়েছে প্রায় 43,092 কোটি টাকা, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে 9,955 কোটি টাকা কম। এনবিআর কর্মকর্তারা বলছেন, সাধারণত অর্থবছরের শেষ মাস জুনে মাঠ পর্যায়ে কর্মকর্তারা রাজস্ব আদায়ে বেশ ব্যস্ত থাকেন, কিন্তু গত 12 মে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা দুটি বিভাগ করার অধ্যাদেশ জারির পর থেকে কর্মীরা যৌক্তিক সংস্কারের দাবিতে প্রায় 2 মাস আন্দোলন করেন। এতে আমদানি রপ্তানি সহ অর্থনৈতিক কর্মকাণ্ড কিছুটা ব্যাহত হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এদিকে এনবিআরের অব্যাহত কর্মবিরতি ও শাটডাউন কর্মসূচির ফলে অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে যুগ্ম সচিব সৈয়দ রবুল ইসলামকে আহ্বায়ক করে 9 সদস্যের একটি আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করেছে সরকার। আগামী 30 দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবে কমিটি। 2024-25 অর্থবছর রাজস্ব আয় লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে থাকলেও 2023-24 অর্থবছরের চেয়ে তা 2.23% বেড়েছে। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইরানের সাথে পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে আগস্টের শেষ দিন পর্যন্ত সময়সীমা নির্ধারণে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা এক ফোনালাপে এ বিষয়ে সম্মত হন। এই সময়ের মধ্যে চুক্তি সম্পন্ন না হলে ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক মেকানিজম চালুর পরিকল্পনা করছে পশ্চিমা বিশ্ব, যার অর্থ আগের অবস্থানে ফিরে যাওয়া, অর্থাৎ 2015 সালে ইরান চুক্তির অধীনে প্রত্যাহার করা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সব নিষেধাজ্ঞা তেহরানের উপর পুনরায় আরোপ করা হবে। এর আগে সোমবার তেহরানের পারমাণবিক কর্মসূচির ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের পদক্ষেপ নেওয়া হলে পাল্টা প্রতিক্রিয়া জানানোর হুঁশিয়ারি দেয় ইরান। তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তেহরান। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় রাশিয়ার রাজধানী মস্কোতে ইউক্রেনের হামলা চালানো উচিত নয় বলেও মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে রুশ প্রেসিডেন্টের শর্ত মেনে যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি না করলে ইউক্রেনে হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ক্রেমলিন। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের কাছে দূরপাল্লার অস্ত্র চেয়ে আসছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। তবে ইউক্রেন যেন রুশ ভূখণ্ডের গভীরে হামলা চালাতে না পারে সেদিক বিবেচনা করে কিয়েভকে দূরপাল্লার অস্ত্র সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র। মঙ্গলবার একথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে নেয়ার স্বার্থে রাশিয়ার রাজধানী মস্কোতে ইউক্রেনের হামলা চালানো উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। সম্প্রতি মস্কো ও সেন্ট পিটার্সবার্গে ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে কারো পক্ষে নয়, বরং মানবতার পক্ষে বলেও জানান ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইউক্রেনে এরই মধ্যে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। জার্মানি থেকে এসব প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমদানি করা হয়েছে। পরে ন্যাটোর মাধ্যমে এগুলো ইউক্রেনে পাঠানো হয়েছে। যে অর্থ ব্যয় হচ্ছে তা ন্যাটোই আমাদের পরিশোধ করবে, আর আমরা যদি যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে পারি সেটি দুর্দান্ত হবে। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শর্ত মেনে যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি না করলে ইউক্রেনে হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ক্রেমলিন। মঙ্গলবার ক্রেমলিনের কর্মকর্তারা জানান, ওয়াশিংটন ও পশ্চিমা বিশ্বের চাপে যুদ্ধ বন্ধ করবেন না প্রেসিডেন্ট পুতিন, কারণ রাশিয়া আগেও কঠোর নিষেধাজ্ঞা মোকাবিলা করেছে এবং এখনও তা সামাল দেওয়ার সামর্থ্য আছে। এর আগে সোমবার পুতিনের উপর হতাশা প্রকাশ করে রাশিয়াকে শান্তি চুক্তি করতে 50 দিন সময় দেন ট্রাম্প। অন্যথায় রাশিয়া ও তার বাণিজ্য অংশীদারদের ওপর কঠোর শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন তিনি। পরে রুশ নিরাপত্তা পরিষদের প্রধান দিমিত্রি মেদভেদেভ বলেন, ট্রাম্পের হুমকিতে পাত্তা দেয় না রাশিয়া। আর ক্রেমলিন মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র ও ন্যাটো ইউক্রেনকে অস্ত্র দেওয়ার অর্থ যুদ্ধ চালিয়ে যাওয়ার ইঙ্গিত। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
রাশিয়ার যুদ্ধে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনীয় শিশুদের শৈশব। সাধারণ খেলনার পরিবর্তে প্লাস্টিকের অস্ত্র নিয়ে খেলছে তারা। তাছাড়া অল্প বয়সেই প্রতিশোধ পরায়ণ হয়ে উঠছে এসব শিশু। মনোবিজ্ঞানীরা বলছেন, যুদ্ধের প্রভাবে তারা মনোযোগী হতে পারছে না পড়াশোনায়। 2022 সালে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর আগে ভারভারা তুপকালেঙ্কার 2 ছেলে অন্যদের মতোই বাড়িতে ছোট গাড়ি নিয়ে খেলত। 3.5 বছরের যুদ্ধের প্রভাবে আজ প্লাস্টিকের বন্দুক নিয়ে খেলছে তারা। রুশ সীমান্ত থেকে 15 কিলোমিটার দূরে খার্কিভের কালিনোভ গ্রামের বাসিন্দা তারা। খেলার মাঠে যাওয়ার পরিবর্তে 8 বছর বয়সী আন্দ্রি এবং 6 বছর বয়সী মেক্সিম সেনাদের পরিত্যক্ত তাঁবুতে পড়ে থাকে। আমার সন্তানদের ওপর যুদ্ধের ব্যাপক প্রভাব পড়েছে। যুদ্ধের আগে তারা বিভিন্ন খেলনা নিয়ে সময় কাটাতো। এখন তাদের মাথায় কেবল অস্ত্রের চিন্তা, রিভলভার, অ্যাসল্ট রাইফেল, গ্রেনেড লঞ্চার, মেশিন গান ইত্যাদি। ফেব্রুয়ারিতে এক প্রতিবেদনে সেভ দ্য চিলড্রেন জানায়, যুদ্ধ সংঘাতের প্রভাবে শিশুদের মধ্যে ভীতি, হতাশা ও মানসিক ভারসাম্যহীনতার মতো দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি হতে পারে। তারা এই বয়সে রাশিয়াকে ঘৃণা করে। রাশিয়ার পতাকা পেলেই তা পুড়িয়ে দিচ্ছে। তাদের শৈশব ভেঙে গেছে, মন ভেঙে গেছে। অল্প বয়সেই প্রতিশোধ পরায়ণ হয়ে পড়েছে। ডনবাসে গিয়ে পাল্টা হামলা চালানোর কথা ভাবছে তারা। মনোবিজ্ঞানীরা বলছেন, শিশুরা কোনো বিষয়ে উদ্বিগ্ন থাকলে তাদের জন্য পড়াশোনা করা কঠিন হয়ে পড়ে, কারণ যথেষ্ট মনোযোগী হতে পারে না তারা। জাতিসংঘের তথ্য অনুসারে রাশিয়ার যুদ্ধে 35 লাখের বেশি ইউক্রেনীয় অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে, যাদের মধ্যে অন্তত 7,37,000 শিশু। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। চুক্তির ফলে ইন্দোনেশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক নেমে এসেছে 19%। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে এক চিঠিতে এই শুল্কের পরিমাণ 32% করার কথা জানানো হয়েছিল। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের সরাসরি আলোচনার পর এই চুক্তিতে সম্মতি আসে। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে $15 বিলিয়ন জ্বালানি, $4.5 বিলিয়ন কৃষি পণ্য এবং বোয়িং কোম্পানির 50টি বিমান কিনবে ইন্দোনেশিয়া। তবে এই চুক্তির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইন্দোনেশিয়া। দুবাই আবার একটি রেস্তোরাঁয় দেখা মিলবে এআই শেফ আইমানের। এটি বিশ্বের প্রথম এই শেফ নির্ভর রেস্তোরাঁ, যেখানে এআই শেফ রান্না না করলেও ডিজাইন করবে মেনু এবং রেস্তোরাঁর পরিবেশ। সেই সাথে এই শেফ খাবারের অপচয় রোধ নিশ্চিত করবে। আগামী সেপ্টেম্বরে উদ্বোধন হতে যাচ্ছে উহু নামের রেস্তোরাঁটি। রান্নাঘরে কোনো মানুষ না, বরং রাজত্ব করবে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার শেফ। দুবাইয়ের বুর্জ খলিফার কাছে আগামী সেপ্টেম্বরে উহু রেস্তোরাঁ খাবার প্রেমীদের জন্য নিয়ে আসছে ভবিষ্যৎমুখী এই ভিন্ন আর নতুন অভিজ্ঞতা। এই রেস্তোরাঁয় রান্না মানুষ করলেও এআই শেফ আইমান ডিজাইন করবে মেনু, পরিবেশ ও পরিষেবার পুরো অভিজ্ঞতা, যা রান্নার জগতে নতুন এক মাত্রা যোগ করবে। এআই শেফ বিশ্বের হাজারো রেসিপি, খাবারের অনুগঠন ও বৈজ্ঞানিক গবেষণার তথ্যের উপর প্রশিক্ষিত। যদিও আইমান স্বাদ গ্রহণ বা ঘ্রাণ নিতে পারে না, তবু এটি খাবারের উপাদান, অ্যাসিডিটি, স্বাদ বিশ্লেষণ করে নতুন সব রেসিপি তৈরি করতে সক্ষম। What we are going to cook today? Chef Kimraj Habibi, welcome to my kitchen. এছাড়া এই এআই শেফ রান্নাঘরে খাবারের অপচয়ও কমাবে বলে জানান এর সহ-প্রতিষ্ঠাতা। আমাদের লক্ষ্য মানুষের রান্নার দক্ষতাকে প্রতিস্থাপন করা নয়, বরং এআই এর সঙ্গে মানুষের সৃজনশীলতাকে মিলিয়ে রান্নাকে আরো উন্নত করা। আইমান এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি রান্নাঘরের ফেলনা উপাদানও ব্যবহার করে নতুন পদ তৈরি করতে পারে, যা পরিবেশ বান্ধব এক দৃষ্টান্ত। এতে খাবারের অপচয়ও কমবে। উহু রেস্তোরাঁর প্রতিষ্ঠাতারা জানান, আইমানকে বিশ্বের বিভিন্ন রেস্তোরাঁয় লাইসেন্সের মাধ্যমে ব্যবহার করা যাবে। এটি রান্নার ক্ষেত্রে শুধু সৃজনশীলতাই বাড়াবে না, বরং পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।